দেখো, সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখো আজকে আমাদের ফার্স্ট ক্লাস সেলের ওপর। তোমাদের সবার টার্গেট কি ডব্লিউবিসিএস? সবাই কি এক্সাম ডব্লিউবিসিএস দিচ্ছ? ইয়েস ম্যাম। চলো দেখো, এই যে সেল টার্মটা ফার্স্ট কোন ওয়ার্ড থেকে ডিরাইভ করা হয়েছে বলতে পারবে? সেল শব্দটা কোন টার্ম থেকে ডিরাইভ করা হয়েছে? হবে? সেলুলা, এই কথাটা শুনেছো? সেলুলা, এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম যার মিনিং হচ্ছে স্মল রুম। তাহলে প্রথম এই ওয়ার্ডটা থেকে সেল শব্দটাকে ডিরাইভ করা হয়েছে। তাহলে সেল রিলেটেড স্টাডিকে আমরা কি বলবো? স্টাডি অফ সেল, দ্যাট ইজ সাইটোলজি। সাইটো কথাটার মানে হচ্ছে সেল, আর লজি মানে হচ্ছে কোনো কিছু নিয়ে স্টাডি। তাহলে এটাকে বলা হচ্ছে সাইটোলজি। প্রথম সেল ডিসকভার করেন কে? কে? হ্যাঁ বলো, লিউয়েনহক। আচ্ছা, যদি বলি যে ফাদার অফ সেল বা ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয়? ফাদার অফ সাইটোলজি রবার্ট হুককে বলা হয়। তাহলে রবার্ট হুক কি ডিসকভার করেছেন? দেখো, রবার্ট হুকও সেল ডিসকভার করেছে, আবার লিউয়েনহকও ডিসকভার করেছে। দুটোর মধ্যে তফাৎ কি? যদি বলা হয় যে প্রথম ডেড সেল কে ডিসকভার করেছেন, তাহলে কিন্তু আনসার হবে রবার্ট হুক। ফার্স্ট ডেড সেল ডিসকভার্ড বাই রবার্ট হুক। তিনি কি করছেন? গাছের ছাল কর্কের মধ্যে থেকে ডিসকভার করছেন সেল, এবং সেখানে কম্প্যারিজন করছে যে সেলটা দেখতে হচ্ছে কিরকম, হানিকম্ব লাইক স্ট্রাকচার, মৌচাকের মতো, মৌচাকের মতো এরকম হানিকম্ব লাইক স্ট্রাকচার, এটা বলেছেন হচ্ছে রবার্ট হুক। তাহলে ফার্স্ট যিনি ডেড সেল ডিসকভার করলেন তার নাম রবার্ট হুক। কোন ইয়ারে? ইয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট, 1665 পরীক্ষাতে কিন্তু আসে ইয়ার। তাহলে প্রথম যেহেতু রবার্ট হুক ডিসকভার করেছেন, তাই এনাকে ফাদার অফ সাইটোলজি বলে কনসিডার করা হয়। এইবার দেখো, যদি বলা হয় যে ফার্স্ট লিভিং সেল কে ডিসকভার করেছে, লিভিং সেল বললে তখন আনসার হচ্ছে লিউয়েনহক, এবং ইয়ারটা ইম্পর্টেন্ট 1674। তাহলে যদি কোশ্চেনে দেখো যে হু ফার্স্ট ডিসকভার্ড সেল বলে অপশানে ধরো লিউয়েনহক দেওয়া নেই, রবার্ট হুক শুধু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে রবার্ট হুকই করবে। বাট যদি মেনশন থাকে ডেড সেল বা লিভিং সেল, তখন যেটা আনসার হবে সেটাই। তাহলে লিভিং সেল হলে লিউয়েনহক, ডেড সেল হলে রবার্ট হুক। সেল থিওরি প্রথম যিনি প্রপোজ করেন তার নাম কি? স্লেইডেন এবং সোয়ান, আমরা ছোটবেলা থেকেই পড়েছি। তার সাথে আরেকটা যদি বলি যে মডার্ন সেল থিওরি, এটা কে দিয়েছেন বলতো? মডার্ন সেল থিওরি হবে নামটা, মডার্ন সেল থিওরি। স্লেইডেন সোয়ানটা শুনেছো নিশ্চয়ই, সেল থিওরির শুনেছো তো? কিছু বলছে না। হ্যাঁ কিছু বলো, শুনেছো? তাহলে স্লেইডেন সোয়ান, স্লেইডেন এবং সোয়ান কি বলেছেন থিওরিতে? যে সমস্ত অর্গানিজমের সেল থাকবে, এবং সেলটা হচ্ছে আমাদের বডি স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট। তাহলে যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে একটা একটা ইট গেঁথে বাড়িটাকে তৈরি করতে হয়, তাহলে বেসিক ইউনিট হচ্ছে একটা পিলার দাঁড় করানোর, সেটা হচ্ছে একটা ইট। সেরকমই কিন্তু যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রেই সেলটা হচ্ছে একটা বেসিক ইউনিট। সেল থেকেই ফার্দার আবার গ্রো আপ হচ্ছে।
কিভাবে হচ্ছে সেটা আমরা দেখছি। তাহলে দেখো, সেল থিওরির যিনি দিলেন স্লেইডেন এবং সোয়ান, একজনের নাম হচ্ছে ম্যাথিউস স্লেইডেন, আরেকজন হচ্ছেন থিওডর সোয়ান, 1839। ইনি হচ্ছেন একজন জার্মান জুওলজিস্ট। আর ইনি হচ্ছেন একজন ব্রিটিশ বটানিস্ট। এই দুজনে মিলে ডিসকভার করলেন সেল থিওরি। এই থিওরিটায় দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো। একটাতে বলা হচ্ছে অল অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেল। তাহলে একটা বা তার বেশি সেল নিয়ে তৈরি। তাহলে একটা সেল হলে তাকে আমরা বলছি ইউনিসেলুলার, তার বেশি হলে তাকে আমরা বলছি মাল্টি সেলুলার। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে কোনগুলো পড়বে? ইউনিসেলুলার কারা? এককোষী। এক্সাম্পল কি হবে? অ্যামিবা। অ্যামিবা। আর মাল্টি সেলুলার হচ্ছে যত ইউক্যারিওটস, তারা সবাই হচ্ছে মাল্টি সেলুলার। তাহলে এই একটা স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট বলা হচ্ছে সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তাহলে এই যে বললাম, যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে বেসিক ইউনিট সেল। গ্রুপ অফ সেল দিয়ে তৈরি হবে কি? টিস্যু। গ্রুপ অফ টিস্যু দিয়ে তৈরি হবে অর্গান, এবং গ্রুপ অফ অর্গান দিয়ে তৈরি হচ্ছে কি? অর্গান সিস্টেম। তাহলে এইভাবে আমাদের টোটাল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এইবার দেখো, সেল থিওরি পরবর্তীকালে আরেকজন এলেন, যার নাম হচ্ছে রুডলফ ভার্চাউ, যিনি মডার্ন সেল থিওরি দিলেন। কোন ইয়ারে? 1855-এ। ইনি বলছেন যে স্লেইডেন এবং সোয়ান সবকিছুই বলেছেন, বাট এটা বলেননি যে সেলটা অ্যাকচুয়ালি কোথা থেকে অরিজিনেট হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে। একটা সেল আরেকটা সেল কিভাবে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে সেটা বলেনি। তো রুডলফ ভার্চাউ বলছেন যে সেলস আর অরিজিনেটেড ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল, এবং এই টার্মটাকে উনি থিওরিতে ইউজ করেন ওমনিস সেলুলাই সেলুলা। এটা পুরোটা একটা ল্যাটিন ফ্রেজ, পুরোটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, যার মানে হচ্ছে প্রি এক্সিস্টিং সেল। তাহলে একটা প্যারেন্ট সেল থাকবে, সেখান থেকেই কিন্তু ডটার সেল তৈরি হচ্ছে। তাহলে একটা প্রি এক্সিস্টিং সেল থেকেই আরো ডটার সেল ফরমেশন হচ্ছে। এই কথাটাই, সেলের অরিজিনটার কথা প্রথম বলছেন কে? রুডলফ ভার্চাউ। ইয়ারটা এখানে ইম্পর্টেন্ট। সেল থিওরি স্লেইডেন এবং সোয়ানের ইয়ার হচ্ছে 38-39, আর মডার্ন সেল থিওরি হচ্ছে 1855। এইবার আরেকটা তোমাদের কোশ্চেন খুব আসে যে সেল থিওরির এক্সেপশন আমরা কোন অর্গানিজমের ক্ষেত্রে দেখি? তাহলে সেক্ষেত্রে আনসার হচ্ছে ভাইরাস। কেন বলতে পারবে যে ভাইরাসকে আমরা এক্সেপশন ধরি সেল থিওরির? কারণ ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু, আর সেল থিওরিটা একদম জীবের ঠিক। ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ বলো, সেল আর থিওরিটা সেল থিওরিটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে প্রযোজ্য। লিভিং অর্গানিজমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক। তাহলে ভাইরাসকে আমরা যদি হোস্ট বডির বাইরে দেখি, তাহলে কিন্তু ভাইরাস ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে যতক্ষণ ভাইরাস হোস্ট বডির ভেতরে থাকে ততক্ষণ সেটা অ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু বাইরে গেলেই সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এর জন্য ভাইরাসকে আমরা লিভিং এবং নন লিভিং দুটোর মাঝামাঝি ধরি। তাহলে এটা কিন্তু সেল থিওরিকে মেনে চলছে না, এক্সেপশন অফ সেল থিওরি।
এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। লার্জেস্ট সেল এগ অফ অস্ট্রিচ, অস্ট্রিচের ডিমটা হচ্ছে লার্জেস্ট 170 বাই 130 মিলিমিটার। অস্ট্রিচের একটা ফিচার বলতে পারবে, ইম্পর্টেন্ট একটা ফিচার, কি ধরনের পাখি অস্ট্রিচ? এর একটা বৈশিষ্ট্য হবে, শুনেছে তো অস্ট্রিচ, এমু, এগুলোর বিশেষত্ব কি? অস্ট্রিচ হচ্ছে সব থেকে ফাস্টেস্ট বার্ড, দৌড়তে পারে, বাট ফ্লাইটলেস, উড়তে পারে না, ফ্লাইটলেস বার্ড। স্মলেস্ট সেল মাইকোপ্লাজমা, যেটা হচ্ছে টাইপ একটা কি, টাইপ অফ ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমার একটা পরিচিত আরেকটা আমরা টাইপ পাই যেটাকে বলা হয় পিপিএলও। ব্যাকটেরিয়াকে যদি মানে ধরো প্রোক্যারিওটস এর মধ্যে যদি বলি যে কি কি ধরনের প্রোক্যারিওটস হয়, তাহলে সেখানে আমরা পাবো ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা, এই প্রত্যেকটা, কারণ মাইকোপ্লাজমা হচ্ছে একটা টাইপ অফ ব্যাকটেরিয়া। একটা কোশ্চেন আসে পিপিএলও থেকে, যে পিপিএলওটা কি? এটা কিন্তু টাইপ অফ মাইকোপ্লাজমা, যেটার ফুল ফর্ম প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, যেটা নিউমোনিয়া বা হাঁচি কাশি এগুলোর জন্য রেসপন্সিবল হচ্ছে মাইকোপ্লাজমা, যেটা স্মলেস্ট কত মেজারমেন্ট 0.1 to 0.5 মাইক্রোমিটার। লংগেস্ট অ্যানিমাল সেল, সব থেকে লংগেস্ট হচ্ছে নিউরন বা নার্ভ সেল, যেটার লেন্থ হচ্ছে 1-1.5 মিটার, 1 থেকে 1.5 মিটার লেন্থ হয়। আর লংগেস্ট প্লান্ট সেলের মধ্যে হচ্ছে ফাইবার অফ র্যামি, এই র্যামি ফাইবারটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট প্ল্যান্ট ফাইবার, এবং এটা খুবই কস্টলি, এক্সপেন্সিভ। যখন জুট বা কটন এগুলো মার্কেটে আসেনি, তখন কিন্তু এই র্যামি ফাইবারটা ইউজ করেই কাজ করা হতো, এবং এর স্ট্রেংথ অনেক বেশি দেন জুট অ্যান্ড কটন।